আচ্ছা দেখো, এইবার আমরা অক্সিনের কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা জানি। অক্সিনের প্রথম কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা কি জিনিস? দেখো, ধরো এটা একটা উদ্ভিদ, ঠিক আছে? এটা একটা উদ্ভিদ, হ্যাঁ। এইটা হচ্ছে উদ্ভিদের অগ্রমুকুল। অগ্রমুকুল, ঠিক আছে? যখন এই অগ্রমুকুলটা বৃদ্ধি পায় না, তখন এই অগ্রমুকুলের আশেপাশে কোনো শাখা জন্মায় না, ঠিক আছে? অগ্রমুকুলের আশেপাশে কোনো, ধরো এটা হচ্ছে আমাদের অগ্রমুকুলটা, ঠিক আছে? এই অগ্রমুকুলের আশেপাশে কোনো শাখার বৃদ্ধি পায় না, ঠিক আছে? মানে উদ্ভিদটা আর শাখা প্রশাখা যুক্ত হয় না। তো তখন আমরা কি করি, এই অগ্রমুকুলটাকে কেটে বাদ দিয়ে দিই। অগ্রমুকুলটা যখনই আমরা কেটে বাদ দিয়ে দিই, তখন কি হয় জানো? অগ্রমুকুলটা কেটে বাদ দিয়ে দিলে এইখান থেকে কিছু শাখার উৎপন্ন হয়, ঠিক আছে? উদ্ভিদটা কিছু শাখায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে? এই যে যে শাখাটা তৈরি করলো, এই শাখাটা তৈরি করতেই কাজ করে হচ্ছে অক্সিন। অর্থাৎ অক্সিন এই শাখাটা তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? বুঝতে পারলাম? তার জন্যই এই যে ঘটনাটা, এই যে পুরো যে ঘটনাটা আমরা ঘটলো, এইটাকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে? এইটাকে বলা হয় কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো উদ্ভিদের যদি আমরা অগ্রমুকুলকে কেটে বাদ দিয়ে দিই, তাহলে উদ্ভিদটা শাখা প্রশাখা যুক্ত হয়। উদ্ভিদের এই শারীরবৃত্তীয় জিনিসটাকেই আমরা বলছি অগ্রস্থ প্রকটতা। এবং অক্সিন এই অগ্রস্থ প্রকটতায় খুব সাহায্য করে, অর্থাৎ এই শাখা প্রশাখা বৃদ্ধিতেও সাহায্য করে। বুঝতে পারলাম? আচ্ছা দেখো, এরপরে অক্সিন কি কাজ করে? অক্সিনের এরপরের কাজ হচ্ছে ফলের বৃদ্ধি করা। দেখো, নিষেকের পর অক্সিনের পরিমাণ বৃদ্ধি পায়। এর কথাটা মানে কি? ফল কিভাবে তৈরি হয়? ফল কিভাবে তৈরি হয়? আমাদের যে ফুলগুলো আছে সেখানে পরাগযোগের পরে সেখানে ডিম্বাশয়ের সাথে পরাগরেণুর মিলনে ফল তৈরি হয় থাকে, তাই তো? আচ্ছা, যখন ডিম্বাশয় আর ডিম্বাণু আর হচ্ছে পরাগরেণু এর মিলনটা হলো, সেই প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক, ঠিক আছে? এই নিষেকের পরে কি হয়? নিষেকের পরে হয় হচ্ছে অক্সিজেনের পরিমাণটা ওখানে বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে? অক্সিজেনের পরিমাণটা ওখানে বাড়তে থাকে, তাই ফলটা সেখানে বৃদ্ধি পায়। এছাড়াও অক্সিনের দ্বারা আমরা এই ডিম্বাশয় ছাড়াও আমরা ফলে পরিণত করে দিতে পারবো, অর্থাৎ সেখানে কোনো বীজ থাকবে না। সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নামকে বলা হয় পার্থেনোকার্পি। অর্থাৎ অক্সিনের প্রভাবে যদি আমরা বীজবিহীন ফল উৎপাদন করি, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোকার্পি, ঠিক আছে? দেখো, তোমাদের আগের দিনের সেই টপিক চালানোর কথা মনে আছে তো? যে যেদিকে আমরা যাচ্ছিলাম সেই উদ্ভিদ অর্থাৎ উদ্দীপকের গতিপথের দিকে যে উদ্ভিদের চলন হচ্ছিল, টপিক চলন মনে রাখতে বলেছিলাম আগের দিন। এই টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে কিন্তু, হ্যাঁ। অর্থাৎ উদ্ভিদের যে সমস্ত যে টপিক চলনগুলো হয়, অর্থাৎ জিওট্রপিক, ফটোট্রপিক, হ্যাঁ, যেসব চলনগুলো হয়, এই টপিক চলনগুলোতে অক্সিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে। দেখো, অক্সিন দুরকম ঘনত্বের হয়ে থাকে, একটা কম ঘনত্বের, একটা বেশি ঘনত্বের, ঠিক আছে? বেশি ঘনত্বের যে অক্সিনটা আছে সেটা আমাদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, আর কম ঘনত্বের যে অক্সিনটা আছে সেটা আমাদের মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, হ্যাঁ, এটা তোমাদের সত্য মিথ্যাতে আসে খুব। আর কি হয়, অক্সিন যখন টপিক চলন নিয়ন্ত্রণ হয় না, অক্সিন কি করে, অক্সিন মূলের যে অক্সিনটা আছে না, সেই মূলের যে অক্সিনটা কম ঘনত্বের হওয়ার জন্য সেটা আর কি নিচের দিকে কাজ করে, মানে নিচের দিকে বেশি প্রবাহিত হয়, তার জন্যই মূলটা নিচের দিকে বেশি বৃদ্ধি পায়, হলো? আর যে কাণ্ডের জন্য যে বেশি ঘনত্বের যে অক্সিনটা সেটা কোথায় থাকে? সেটা থাকে হচ্ছে, ধরো এটা উদ্ভিদ, তো এই উদ্ভিদের এখান থেকে ধরো একটা শাখা বেরিয়ে আসছে, এই জায়গাটায় বেশি ঘনত্বের অক্সিনটা কাজ করে, এবং এই জায়গাটা বেশি ঘনত্ব হওয়ার জন্য এইখানকার কোষের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়। কোষের বৃদ্ধিটা তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে কি হয়, এই শাখাটা বাড়তেই থাকে, ঠিক আছে? এইভাবে উদ্ভিদ হরমোন কি করে, এইভাবে অক্সিনটা কি করে, আমাদের বিভিন্ন টপিক চলন নিয়ন্ত্রণ করে, কারণ এটা আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই না? আর কি মূলটার জন্য আলোর বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই তো? আলোর বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, এটা আলোকবর্তী, এটা প্রতিপালকবর্তী, তাই তো? আগের দিন পড়েছিল সব। আচ্ছা দেখো, এর পরের যে হরমোনটা, এটাও একটা ইম্পর্টেন্ট হরমোন উদ্ভিদ দেহের জন্য, কারণ এই হরমোনটা কি করে জানো? এই হরমোনটা কি করে, বীজ থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন করতে সাহায্য করে, ঠিক আছে? হরমোনটার নাম কি? জিবেরেলিন, ঠিক আছে? কে প্রথমে জিবেরেলিনের খোঁজ করেছিলেন? কুরোসাওয়া, বিজ্ঞানী কুরোসাওয়া হচ্ছে প্রথম জিবেরেলিনের খোঁজ করেছিলেন। কোথা থেকে?
জিব্বেরেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে, এটা একটা ছত্রাক, হ্যাঁ এটা উদ্ভিদ নয় কিন্তু, এটা একটা ছত্রাক। এই ছত্রাক থেকে প্রথম কুরোসোয়া জিব্বেরেলিক অ্যাসিড, আচ্ছা জিব্বেরেলিনের আমাদের যে ডাক নাম বা রাসায়নিক নাম তার নাম কি জিব্বেরেলিক অ্যাসিড, প্রথমে জিব্বেরেলিক অ্যাসিডের খোঁজ পান, ঠিক আছে, এবং সেখান থেকেই এই জিব্বেরেলা থেকেই জিব্বেরেলিন নামটা এসেছে, ঠিক আছে। আচ্ছা, এর উৎস কোথায়? উদ্ভিদের কোথায় কোথায় আমরা জিব্বেরেলিনকে পাবো? এক হচ্ছে পরিপক্ক বীজে, অর্থাৎ যে বীজটা উদ্ভিদ তৈরি হওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে সেই বীজে, বীজপত্রে, অর্থাৎ উদ্ভিদের যে দুটো বীজপত্র থাকে সেই দুটো বীজপত্রে, মুকুলে এবং বর্ধিষ্ণু পাতায়। বর্ধিষ্ণু পাতা মানে ওই বৃদ্ধিপ্রাপ্ত পাতার কোষটাতে, ঠিক আছে। আচ্ছা, প্রকারভেদ যদি দেখি আমরা, জিব্বেরেলিন দু প্রকারের হয়ে থাকে, একটা প্রাকৃতিক একটা কৃত্রিম। প্রাকৃতিক জিব্বেরেলিনটার নাম কি GA3, আর কৃত্রিম জিব্বেরেলিনের নামটি ইউনিকোনাজল, আর একটা হচ্ছে ব্যামিনোজাইট, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের কৃত্রিম জিব্বেরেলিন, অর্থাৎ এগুলো উদ্ভিদ দেহে উৎপন্ন হয় না, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এদের রাসায়নিক প্রকৃতি দেখি, আচ্ছা অক্সিজেনের যখন রাসায়নিক প্রকৃতি রেখেছিলাম ওখানে কি ছিল? কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল এবং নাইট্রোজেনও ছিল তার সাথে। কিন্তু এই জিব্বেরেলিনটা জৈব অম্ল ঠিকই, অর্থাৎ এটা অ্যাসিড ঠিকই, বাট এটার মধ্যে কোনো নাইট্রোজেন থাকে না, অর্থাৎ এটা নাইট্রোজেন বিহীন, ঠিক আছে, এটা কিন্তু নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, ঠিক আছে। আচ্ছা দেখো, জিব্বেরেলিনের যদি আমরা কাজ দেখি, জিব্বেরেলিনের প্রথম কাজ হচ্ছে মুকুল এবং বীজের সুপ্ত দশা ভঙ্গ। এর মানেটা কি? আচ্ছা দেখো, আমরা তো জানি একটা বীজ থেকে গাছ উৎপন্ন হয়, ঠিক? আচ্ছা, বীজের থেকে যে গাছটা উৎপন্ন হচ্ছে ওই বীজটাকে পরিণত হতে হবে, ওই বীজটাকে পরিণত হতে কে সাহায্য করে? জিব্বেরেলিন। যেমন মানুষকে এক্সপিরিয়েন্স হতে সাহায্য করে তাদের সিচুয়েশন, তেমনই বীজের থেকে নতুন গাছ উৎপন্ন করতে সাহায্য করে হচ্ছে জিব্বেরেলিন, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে কি করে জিব্বেরেলিনটা? জিব্বেরেলিন যে বীজপত্রটা আছে না, সেই বীজপত্রের উপরের যে স্তরটা, সেই উপরের স্তরটাকে আস্তে আস্তে কি করে? পাতলা করে, যাতে ওর ভেতর থেকে ভ্রূণটা বাইরের দিকে বেরিয়ে আসে, ঠিক কথা, বুঝতে পারলাম? আচ্ছা, তার জন্যই ওটাকে বলা হচ্ছে বীজের সুপ্তদশা ভঙ্গ, ঠিক আছে। ধরো এটা একটা বীজপত্র আর এটা একটা বীজপত্র, ঠিক আছে। এই যে উপরের যে আবরণীটা, এই আবরণীটাকে পাতলা করতে সাহায্য করে হচ্ছে জিব্বেরেলিনটা, যাতে এখান থেকে মুকুলটা বেরিয়ে আসে বাইরের দিকে, ঠিক আছে, দুদিক দিয়ে, হ্যাঁ, উপরের দিকে কাণ্ডটা বেরোবে আর নিচের দিকে মূলটা বেরোবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। পর্বমধ্যটা কাকে বলে? যে উদ্ভিদের যেখান থেকে কাণ্ডটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে পর্বমধ্য, ঠিক আছে। ওইখানটায় কি করে? ওইখানটায় কোষের সংখ্যাটাকে বৃদ্ধি করে হচ্ছে জিব্বেরেলিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফলের বৃদ্ধি কি? যেমন দেখবে আঙুর জাতীয় ফলগুলোতে না বীজ থাকে না এখন, আগেকার দিনে আঙুর জাতীয় ফলগুলোতে কিন্তু বীজ পাওয়া যেত, ঠিক আছে। এখন আঙুর জাতীয় ফলগুলোতে কিন্তু বীজ পাওয়া যায় না। ওই যে বীজবিহীন যে ফল উৎপাদন, যেটা আমরা অক্সিনও বললাম পার্থেনোকার্পি, জিব্বেরেলিনও কিন্তু ওই বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে, মানে ওই বীজবিহীন আঙুর উৎপাদনে বলতে পারো, ঠিক আছে। তো এই তোমাদের জিব্বেরেলিনের কাজ। লাস্ট হরমোনটা হচ্ছে কি? সাইটোকাইনিন, ঠিক আছে। এই সাইটোকাইনিনটা কোথায় পাওয়া যায়? উদ্ভিদের ফলের ভিতরে পাওয়া যায়। তাহলে ফার্স্টে হলো উদ্ভিদের বৃদ্ধি, তারপর হচ্ছে নতুন উদ্ভিদ উৎপাদন হলো, তারপরে উদ্ভিদের ফল উৎপাদন, ঠিক আছে। এই ফলের মধ্যে দেখো ফল এবং বিভিন্ন শস্যে, ঠিক আছে, শস্যটা নিয়ে ওই ফলের ভিতরে যে শ্বাসটা বলা হয়। আচ্ছা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এই কথাটা। নারকেলের জলে কি পাওয়া যায়? নারকেলের জলে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন পাওয়া যায়। এছাড়াও টমেটোর রসের মধ্যে আমরা সাইটোকাইনিন পেয়ে থাকবো, ঠিক আছে। সাইটোকাইনিনের যদি প্রকারভেদ দেখি, তাহলে প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম হচ্ছে জিয়াটিন, আর কৃত্রিম সাইটোকাইনিনের নাম হচ্ছে কাইনেটিন, ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক প্রকৃতি যদি দেখি, আচ্ছা এই সাইটোকাইনিন কি নিয়ে গঠিত? দেখো, প্রথম যে অক্সিজেন ছিল সেখানে কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল এবং অক্সিজেন ছিল, তাই তো। জিব্বেরেলিনে শুধু নাইট্রোজেনটা ছিল না এবং সাইটোকাইনিনে এই নাইট্রোজেনটা ফিরে আসে। আচ্ছা, তিনটা হরমোনের মধ্যে আরো একটা তফাৎ হচ্ছে, জিব্বেরেলিন আর অক্সিন দুটোই কিন্তু অম্ল প্রকৃতির ছিল, বাট এইটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হরমোন, হ্যাঁ। আচ্ছা, আর কি? এই হরমোনটা যদি আমরা সংকেত দেখি, সংকেতটা কি আছে? C10H9N5O, ঠিক আছে। এটা নাইট্রোজেন ঘটিত কিন্তু ক্ষারীয় পদার্থ, এই কথাটা ভালো করে মনে রাখবে। আচ্ছা দেখো,
তাহলে সাইটোকাইনিনকে আমরা কোথায় পাওয়া যাচ্ছে? সাইটোকাইনিনের যদি আমরা কাজ দেখি, তাহলে সাইটোকাইনিনকে আমরা কোথায় পাই? সাইটোকাইনিনকে পাই হচ্ছে ফলের শস্যের মধ্যে, তাই তো? তাহলে ওইখানকার ফলের শস্যের মধ্যে যে বৃদ্ধিটা, অর্থাৎ ওইখানকার কোষগুলোর বৃদ্ধি ঘটাতে কে সাহায্য করবে? সাইটোকাইনিন সাহায্য করবে। হলো? আচ্ছা, পার্শ্বীয় মুকুল, উদ্ভিদের যে পার্শ্বীয় মুকুল আছে, সেই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতেও কিন্তু সাইটোকাইনিন সাহায্য করে। পার্শ্বীয় মুকুল মিন্স যে পাশের যে মুকুলগুলো, উদ্ভিদের যে, এই যদি উদ্ভিদ হয়, এই পাশের যে কাণ্ডগুলো, সেই কাণ্ডগুলোতে বৃদ্ধি করতে সাহায্য করে হচ্ছে সাইটোকাইনিন। হলো? এইটা খুব ইম্পর্টেন্ট। সাইটোকাইনিনের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পত্রমোচন বিলম্বিত করা। যদি বলে যে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করতে কোন হরমোন সাহায্য করে, ঠিক আছে, সেইটার জন্য আমরা নাম বলবো সাইটোকাইনিন। অর্থাৎ এটা হচ্ছে উদ্ভিদের মেকআপ বক্স, ঠিক আছে। আচ্ছা, দেখো এটা কি করে, সাইটোকাইনিনটা কি করে, আমাদের যে ক্লোরোফিল থাকে না, ক্লোরোফিল, ঠিক আছে, ক্লোরোফিল, এই ক্লোরোফিলটা নষ্ট হতে বাধা দেয়। পাতার যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিলটা নষ্ট হতে বাধা দেয় হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে। তো ক্লোরোফিল যদি নষ্ট না হয় তাহলে পত্রমোচন হবে কেন, তাই না? তো পত্রমোচনটাকে বিলম্বিত করে দেয়, অর্থাৎ পত্রমোচনটাকে দেরি করে দেয়। চিরসবুজ যে উদ্ভিদগুলো আছে সেইগুলোতে এই জিনিসটা খুব ভালো দেখা যায়। বিজ্ঞানী রিচম্যান্ড প্রথম এই পত্রমোচন বিলম্বিত করাটাকে লক্ষ্য করেছিলেন, ঠিক আছে। তার জন্য এই যে পত্রমোচন বিলম্বিত করার যে ঘটনাটা, এই ঘটনাটাকে নাম দেওয়া হয়েছে রিচম্যান্ড-ল্যাং প্রভাব, ঠিক আছে। আচ্ছা দেখো, এইবার আমরা এই তিনটে হরমোনের যে আছে না, অক্সিন, জিববেরেলিন আর সাইটোকাইনিন, এই তিনটে হরমোনের পার্থক্য দেখি। দেখো এদের যে উৎস, এদের উৎসটা কোথায়? এদের দেখো, অক্সিন কোথায় হয় বললাম? ভাজক কলাতে। আচ্ছা, জিববেরেলিন কোথায় হয় বললাম? বীজপত্র এবং পরিপক্ক জীবে। আর সাইটোকাইনিন কোথায় হয়? বীজের ভেতরে, মানে ফলের ভেতরে আর কি, ফলের শস্যটার উপরে, তাই না? আর যদি এদের রাসায়নিক প্রকৃতি দেখি, রাসায়নিক প্রকৃতি আমরা পড়ানোর সময়তেই বললাম যে অক্সিন কি করে, অক্সিনের ভেতরে থাকে হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন। আর কি জিববেরেলিনের মধ্যে শুধু নাইট্রোজেনটা থাকে না, বাকি সবগুলো থাকে। আর কি সাইটোকাইনিনের মধ্যে চার প্রকারই দেখা যায়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এদের রাসায়নিক প্রকৃতি দেখি, তাহলে অক্সিনটা হচ্ছে ইন্ডল বর্গযুক্ত, ঠিক আছে। আচ্ছা, জিববেরেলিনটা হচ্ছে টার্পিনয়েড বর্গযুক্ত, আর পিউরিনটা হচ্ছে জৈব ক্ষারীয় পদার্থ। এটা একটা ক্ষারীয় পদার্থ, তাই না? এটা আমরা রাসায়নিক পদার্থ পড়ার সময়ই বললাম। আচ্ছা, যদি ক্রিয়াস্থল দেখি, অক্সিন কোথায় কাজ করে? অক্সিন সাধারণত নিম্নমুখে কাজ করে, অক্সিন আর কি নিচের দিকে গিয়ে কাজ করে। জিববেরেলিন কোথায় কাজ করে? জিববেরেলিন উভয় দিকেই কাজ করে, ওপর দিকেও কাজ করতে পারে এবং নিচের দিকেও কাজ করতে পারে। আর সাইটোকাইনিন কোথায় কাজ করে? সাইটোকাইনিন উদ্ভিদের সর্বত্র জায়গায় কাজ করে, সব জায়গাতে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা পরিবহনের পথ দেখি, তাহলে অক্সিন পরিবহন হয় হচ্ছে ফ্লোয়েম কলার মাধ্যমে। আচ্ছা, জিববেরেলিন পরিবহন হয় হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম দুটোরই মাধ্যমে। আর সাইটোকাইনিন পরিবহন হয় হচ্ছে ব্যাকন ক্রিয়ার মাধ্যমে, সমস্ত কলাকোষে এটা প্রবাহিত হয়, ঠিক আছে। এদের কোনো ফ্লোয়েম আর জাইলেম কোনো কাজে লাগে না, ঠিক আছে। যদি আমরা প্রধান কাজ দেখি, তাহলে অক্সিনের প্রধান কাজটা হচ্ছে কি? অক্সিন প্রধান কাজটা কি? উদ্ভিদের বৃদ্ধি করে, তাই না? আমরা বললাম উদ্ভিদের বৃদ্ধি করে। আচ্ছা, জিববেরেলিনের প্রধান কাজ কি? জিববেরেলিনের প্রধান কাজ হচ্ছে বীজের সুপ্তদশা ভঙ্গ, অর্থাৎ বীজটাকে ভাঙতে সাহায্য করে, তাই তো। আর সাইটোকাইনিনের যদি আমরা মেন কাজ দেখি, সেটা কি? এটা কি করে? বীজের সুপ্তদশা ভঙ্গ করে, তারপর পত্রমোচন বিলম্বিত করে, সেটা খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, ট্রপিক চলন নিয়ন্ত্রণে কে সাহায্য করবে? ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করবে অবশ্যই অক্সিন। আমরা অক্সিনের মেন ইম্পর্টেন্ট কথাই কিন্তু ট্রপিক চলন বলেছি, তাই না? আচ্ছা, জিববেরেলিন ট্রপিক চলনে কোনো সাহায্য করে না এবং সাইটোকাইনিনও কোনো সাহায্য করে না, ঠিক আছে। আচ্ছা, মুকুল আর বীজের সুপ্তদশা ভঙ্গতে কে সাহায্য করবে? মুকুল আর বীজের সুপ্তদশা ভঙ্গতে সাহায্য করবে হচ্ছে জিববেরেলিন, ঠিক আছে। বাকি অক্সিন এবং সাইটোকাইনিনের এতে কোনো ভূমিকা নেই। আচ্ছা দেখো, এরপর আমাদের কৃত্রিম হরমোন, উদ্ভিদের কৃত্রিম হরমোন কাকে বলে? কৃত্রিম হরমোন কোনগুলো? যেগুলো উদ্ভিদ দেহতে তৈরি হবে না, আমাদের উদ্ভিদের উৎপাদনকে বৃদ্ধি করার জন্য আমরা যে বাইরে থেকে যেসব হরমোনগুলো প্রয়োগ করব, সেগুলোকে বলা হচ্ছে আমাদের কৃত্রিম হরমোন। আচ্ছা, কৃত্রিম হরমোনের আরেকটা নাম, অপর নাম যদি আমরা বলি, সেটাকে বলা হয় প্লান্ট গ্রোথ রেগুলেটরস। প্লান্ট গ্রোথ রেগুলেটরস, ঠিক আছে। আচ্ছা, কৃত্রিম হরমোনের যদি আমরা কাজ দেখি, প্রথম কাজ হবে হচ্ছে শাখা গলন। আচ্ছা, তোমরা এটা তো জিনিস নিশ্চয়ই জেনে থাকো যে আম গাছের কলম তৈরি করা হয়। আম গাছকে কি করা হয়? কলম তৈরির মাধ্যমে উন্নত মানের আম গাছ তৈরি করা হয়। তারপর হচ্ছে দেখবে তোমরা গোলাপ গাছ যদি দেখো, গোলাপ গাছের কি হয়? গোলাপ গাছের পাতা কেটে দিয়ে সেই গোলাপ ফুলটাকে, গোলাপ গাছটাকে ভালো করে মানে সাজানো হয়ে থাকে, তাই না?
এইসবে সাহায্য করে হচ্ছে, এইসব তৈরিতে সাহায্য করে হচ্ছে IBA এবং NAA, অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড আর ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড হলো। আচ্ছা, অপরিণত ফলের মোচন রোধ। দেখবে অনেক গাছ আছে যেগুলো আর কি ফলগুলো পাকার আগেই ও গাছ থেকে নিচে পড়ে যায়, ঠিক আছে, সেইটাকে আটকানোর জন্য আমাদের স্প্রে করতে হয় হচ্ছে 2,4-D, ঠিক আছে। এটা 2,4-D এর কথাটা একটু নামটা লিখে রাখো, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আগাছানাশক হিসেবেও আমরা 2,4-D কে ব্যবহার করে থাকি। আগাছানাশকটা কি, ধরো কোনো গাছ যদি তোমরা দেখে থাকো যে যারা চাষ করে বিভিন্ন গাছগুলো, বড় বড় গাছগুলো, যেমন ধরো আম গাছ, তারপর হচ্ছে জাম গাছ, এই গাছগুলোতে দেখবে স্বর্ণলতা নামের এক ধরনের উদ্ভিদ ওদের গাছ বেয়ে বেয়ে ওপরে ওঠে, ঠিক আছে। ওই গাছগুলোকে মারার জন্য ব্যবহার করা হয় হচ্ছে 2,4-D, ঠিক আছে। আচ্ছা, বীজবিহীন ফল উৎপাদন, এটা আমরা অক্সিনের কাছেই বললাম, বীজবিহীন ফল উৎপাদনে কে সাহায্য করে, ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ঠিক আছে। ব্যাস, তোমাদের এই ছিল উদ্ভিদ হরমোনের উদ্ভিদ হরমোন এবং তাদের কাজ, ঠিক আছে। এর পরের দিন আমরা আর কি উদ্ভিদের প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এইখানে একটা তোমাদের বাড়ির কাজ থাকবে যে বাঁধাকপি তো আমরা সবাই খাই, তাই না। এই বাঁধাকপিটাতে যদি আমরা এক্সট্রা জিব্বেরেলিন প্রয়োগ করি, এক্সট্রা জিব্বেরেলিন যদি আমরা বাঁধাকপিতে প্রয়োগ করি তাহলে কি হবে বাঁধাকপিটা, এইটা তোমরা পরের দিন আমি প্রশ্নটা নিয়ে আলোচনা করবো, তোমরা কমেন্টটা পারলে জানাবে কিন্তু, হ্যাঁ।